আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন। যাচ্ছি তার কাছে। রবিন, আপনাকে স্বাগত। মামুন, রবিন, আসলে ভয়াবহ জ্বালানি সংকটের শঙ্কা, কেননা অপরিশোধিত তেলের দাম ছাড়ালো $100। বাংলাদেশেও এর জন্য আমরা দেখেছি যে জ্বালানি বাজারে একটা অস্থিরতা কাজ করছে। আমরা দেখেছি যে লম্বা সারি, কয়েক কিলোমিটার লাইন পেট্রোল পাম্পের সামনে, অনেকে অনেক তেল মজুত করছেন, সেই সমস্ত খবর আমাদের কাছে আসছে। আসলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? না, এই যে যুদ্ধ, ইরান ইসরায়েল যুদ্ধ বা সংঘাত যেটি বলা হোক না কেন, যে সেটি যে ক্রমে একটি জ্বালানি যুদ্ধের দিকে যাচ্ছে সেই ইঙ্গিতে কিন্তু মিলতে শুরু করেছে। কারণ আমরা গত কয়েকদিন যাবতীয় যেটি দেখতে পাচ্ছি যে পাল্টাপাল্টি হামলা বা আক্রমণের শিকার কিন্তু জ্বালানি স্থাপনাগুলো হচ্ছে। এবং আজও কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি যে তেহরানে মানে জ্বালানি স্থাপনা লক্ষ্য করে যে হামলা চালানো হয়েছে, এবং সেখানে কিন্তু সে কারণে যে তেহরানে একটি ভীতিকর অবস্থা তৈরি হয়েছে। এবং একইভাবে ইরান থেকে যে হামলাগুলো চালানো হচ্ছে সেগুলোও কিন্তু যে অন্য দেশের যে জ্বালানি স্থাপনায় গিয়ে পড়ছে। তো সেই জায়গাতে মোটামুটি দেখা যাচ্ছে এই যখন একটি অবস্থা, আবার আরেকটি অবস্থা হলো যে হরমুজ প্রণালী, যেটি দিয়ে বিশ্বের বলা যায় যে ব্যবহৃত জ্বালানির প্রায় 20% যে রাস্তাটা দিয়ে, অর্থাৎ যেই মানে নৌপথ দিয়ে আসলে যে পারাপার হয়ে থাকে, সেখান দিয়ে সেই হরমুজ প্রণালীও কিন্তু যে এক ধরনের একটি যে আতঙ্কময় একটি মানে রাস্তায় আর কি যে পড়ে গেল। তো সার্বিক সব কিছু মিলেই কিন্তু যে বিশ্ব জ্বালানিতে একটি অস্থিরতা বিরাজ করছে। এবং সেই জায়গাতে সেই পরিপ্রেক্ষিতে মানে ব্যারেল প্রতি অপরিশোধিত জ্বালানির তেলের দাম সেটি $100 ছাড়িয়েছে। এবং সেটি কিন্তু আজকেও আমরা যেটি দেখতে পাচ্ছিলাম যে দিনের শুরুতে সেটি $118 পর্যন্ত গিয়ে মানে দাঁড়াচ্ছিল। তো এবং এই অবস্থাটি সেটি কিন্তু যে 4 বছর পরে, অর্থাৎ 2022 সালে যে মানে ইউক্রেন যুদ্ধের পরে যে জ্বালানি অস্থিরতা দেখা দিয়েছিল বা জ্বালানির দামে যে ঊর্ধ্বমুখী দেখা যাচ্ছিল, সেটি 4 বছর পরে কিন্তু যে ব্যারেল প্রতি অপরিশোধিত জ্বালানির দাম $100 ছাড়িয়েছে। এবং এই অবস্থা যদি চলতে থাকে এবং মানে যদি হরমুজ প্রণালী যদি এরকম অচল অবস্থার মধ্যে পড়ে যায়, তাহলে ইতিহাসের ভয়াবহ জ্বালানি সংকটের মধ্যে পড়তে পারে বিশ্ব, এরকম কিন্তু সতর্ক বার্তা দেওয়া হচ্ছে বিভিন্ন মানে পর্যবেক্ষক বা বিশ্লেষকদের পক্ষ থেকে। তো তার একটি প্রভাব পড়েছে মামুন বাংলাদেশের জ্বালানিতেও কিন্তু, যে নানান ধরনের একটি যে আতঙ্ক কাজ করছে, উদ্বেগ কাজ করছে। এটি নিয়ে আমাদের সেই আলোচনায় আসবো। আমাদের হাতে কিছু প্রতিবেদন রয়েছে, সেটি দেখার পর দর্শক জানাতে চাই যে জ্বালানি সংকটের সংখ্যায় আজও কিন্তু যে পাম্পে দীর্ঘ সারি লক্ষ্য করা যাচ্ছে, সে নিয়ে আমাদের একটি প্রতিবেদন রয়েছে, সেটি দেখে তারপর ফিরছি আলোচনায়। পাম্পের সামনে লম্বা লাইন আর তেল নিতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। মধ্যপ্রাচ্য সংঘাতের জেরে জ্বালানি সংকটের আশঙ্কায় কয়েকদিন ধরেই দেশে পেট্রোল পাম্পগুলোতে এই দৃশ্য পরিচিত হয়ে উঠেছে। কেউ এসেছেন সেহেরি সেরে, আবার কারো অপেক্ষার সময় পার হয়েছে অন্তত 6 থেকে 7 ঘন্টা। মোটরসাইকেলে সর্বোচ্চ 2 লিটার, প্রাইভেট কারে 10 লিটার এবং মাইক্রোবাসে 20 থেকে 25 লিটার তেল নেওয়া যাচ্ছে। কিন্তু প্রয়োজন অনুযায়ী এই পরিমাণকে কম বলছেন চালকরা। হাতিরপুল কাঁচা বাজার থেকে, পরিবাগের ভিতর থেকে, ওইখান থেকে শাহবাগ হয়ে তারপর আইসে এদিকে ঢুকছি। মাইলেজ হচ্ছে 50 কিলোমিটার, তা আমি 100 কিলোমিটার চালাতে পারবো 2 লিটার তেলে। গাড়ির চালকরা তেলের জন্য হন্য হয়ে ঘুরছেন পাম্পে, তুলছেন মজুদের অভিযোগও। এই পরিস্থিতিতে অনেকেই সময় মতো পৌঁছাতে পারছেন না গন্তব্যে। আমার অফিস টাইম, আমার সময় ক্ষতি, আমার সারে কাজের ক্ষতি হচ্ছে। কদমতলিতে গেছে, ওখানে পাম্প বন্ধ, তারপরে মতিঝিলে গেছে, ওখানেও বন্ধ। এদিকে পাম্প কর্তৃপক্ষের দাবি, রেশনিং পদ্ধতিতেই তেল সরবরাহ করছেন তারা। তবে ডিপো থেকে সময় মতো তেল না আসায় কিছুটা সমস্যা হচ্ছে। আমাদের প্রতিদিনই তেলের সরবরাহ স্বাভাবিক আছে আমাদের এই পাম্পে। যারা আসতেছে সরকার নির্ধারিত মাত্রায় আমরা তেল দিচ্ছি, আমাদের এখানে কোনো ধরনের সংকট নেই। ডিপুতে গাড়ি অলরেডি সিরিয়ালে আছে, যখনই আসবে তখনই দিব, যে লিমিট কইটা দিছে ওইভাবে লিমিট মতো। এদিকে অবৈধ মজুদ, দাম নিয়ন্ত্রণ এবং পাচার রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ দিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগ। মনিটরিং এর জন্য কেন্দ্রীয় সেল গঠন করেছে বিপিসি। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। মামুন, দেখছিলেন যে আমাদের প্রতিবেদনটিতে মানে অবস্থা কিন্তু যে এখনো পর্যন্ত যেটি দেখা যাচ্ছে, মানে মানুষের ভোগান্তি যদি বলতে যাই পেট্রোল পাম্পগুলোতে, সেখানে কিন্তু যে মানে বেশ ভালো ভোগান্তিতেই মানুষ রয়েছেন দীর্ঘ সারিতে অপেক্ষা। যদিও কিন্তু সরকারের পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে যে মজুদ পর্যাপ্ত পরিমাণ রয়েছে, দেশে ঘাটতি নেই, মজুদ পর্যাপ্ত রয়েছে। রবিন, আরেকটি তথ্য একটু জানতে চাই যে নতুন কোনো জাহাজ এসেছে কিনা আমাদের দেশে, যেটি আসলে হ্যাঁ মানে সেটি আসলে আমি যদি বলতে চাই যে গত দিনও মানে
সাতটি জাহাজের মতন এসেছে, আজকেও কিন্তু জাহাজে এসেছে, এবং সেই জায়গাতে কিন্তু যে বাংলাদেশ সামনে যেন নতুন কোনো সংকটের মধ্যে পড়তে না হয় সেই জন্য কিন্তু নতুন নতুন কিছু উৎসেরও সন্ধান করছে। তো এই সংক্রান্ত আপনি একটু জানতে চাই রবীন, সেটা হলো যে আদর্শ মজুদ বলতে 90 দিনের মজুদকে বোঝানো হয়। আমাদের দেশে আসলে কত দিনের মজুদ আছে আমরা ধরে নিতে পারি? না, এখন যদি ডিজেলের কথা যদি বলা হয় তাহলে সেটি বলা হচ্ছে যে 12 থেকে 14 দিনের মতন রয়েছে, এবং অন্যদিকে ফার্নেস অয়েলের ক্ষেত্রে বলা হচ্ছে যে সেটি 2 মাসের মতন রয়েছে। এই ধরনের আর কি মানে মজুদগুলো মানে মোটামুটি রয়েছে। তো আমাদের হাতে একটি প্রতিবেদন রয়েছে, যদি দর্শক জানাতে চায় যে মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব এবং তার কারণে যেন জ্বালানি সংকট না পড়ে বাংলাদেশে, সেই জায়গা থেকে বিভিন্ন দেশের সঙ্গে কিন্তু জ্বালানি সহায়তা চাচ্ছে বাংলাদেশ, এই সংক্রান্ত একটি প্রতিবেদন রয়েছে, দেখছি তারপর ফিরছি আলোচনায়। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের কারণে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী দিয়ে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ বাধাগ্রস্ত হওয়ায় দুশ্চিন্তায় বাংলাদেশ। মধ্যপ্রাচ্য যুদ্ধের পরিপ্রেক্ষিতে সম্প্রতি ঢাকা সফরকালে মার্কিন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের কাছে জ্বালানি সহায়তা চায় সরকার। যুক্তরাষ্ট্রের পর সোমবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠকেও জ্বালানি সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। এনার্জির জন্য তো সহযোগিতা চাই না কেন, আমরা সকলের কাছে চাই। আমার তো এনার্জি সিকিউরিটি আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে সমস্ত জায়গায় সাপ্লায়াররা আছে সকলের কাছে আমরা চাচ্ছি, কথা বলছি, কাজ করে যাচ্ছি। তিস্তা প্রকল্প বাস্তবায়নকে চীন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে অর্থমন্ত্রীকে অবহিত করার কথাও জানান ইয়াও ওয়েন। Quite a number of projects carry on. I can do more than 10 projects carry on, and we're discussing it. We can come up with figures. Some Tista River projects. And we also have some Chinese grants projects, you may be aware. বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর এ পর্যন্ত 4টি চীনা প্রতিষ্ঠান $100 মিলিয়ন বিনিয়োগের ঘোষণা দিয়েছে বলেও জানান চীনা রাষ্ট্রদূত। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। মামুন, দেখছিলাম পরপর প্রতিবেদন। রবিন, বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম $100 ছাড়িয়েছে। আমাদের দেশে যে মজুত আছে, বর্তমানে মজুতকৃত তেলের বিপরীতে যে সরবরাহ, তাতে দাম বাড়ছে না সরকারের ঘোষণা অনুযায়ী। কিন্তু যদি এই তেলের দাম, যেহেতু বিশ্ববাজার থেকে আমাদেরকে তেল সংগ্রহ করতে হয়, প্রায় শতভাগই আমাদের আমদানি করতে হয়, এই জায়গা থেকে যদি তেলের দাম আরও বাড়তে থাকে বা এই যে $100 ছাড়িয়েছে এটাই যদি নির্ধারিত থাকে, তাহলে পরবর্তী যে চাপ, এটি আসলে সামাল দিতে সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা? যদি আপনি মানে এখানে আসলে যে দুটি বিষয়, একটি হলো যে সরবরাহের বিষয়টি, আরেকটি হলো যে দামের বিষয়টি। দামের বিষয়টি যদিও সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত বলা হচ্ছে যে তারা দাম বাড়ানোর আপাতত কোনো পরিকল্পনা নেই। তো যদিও মানে ঊর্ধ্বমুখী বিশ্ববাজারে দাম, সেটি একটি বিষয়, অবশ্যই উদ্বেগের বিষয়, কিন্তু সেখানে অবশ্য সরকারের হাতে দুটি মানে কয়েকটি বিকল্প রয়েছে দাম না বাড়িয়েও। সেটি হলো, এক হলো বিপিসির যে মুনাফা করে সে মুনাফার হার কমানো, অন্যদিকে ট্যাক্স ফ্যাট থেকে সেখানে কিছুটা অব্যাহতি দেওয়া, কিংবা অন্যদিকে যদি সরকার কোনো ভর্তুকি দিতে চায় সেটিও করবে। অর্থাৎ দাম গ্রাহক পর্যায়ে দাম না বাড়িয়েও কয়েকটি বিকল্প রয়েছে যে মানে দাম সমন্বয়ের ক্ষেত্রে। আরেকটি বিষয় আসলে যদি আপনাদেরকে দেখাতে চাই, যে বর্তমানে সংকট ঠেকানোর জন্য সরকার বেশ কিছু সতর্ক পদক্ষেপ নিয়েছে। সেটি হলো যে পাম্পে পাম্পে আসলে যে দীর্ঘ সারি আমরা দেখছিলাম আমাদের প্রতিবেদনে, এবং সেই জায়গায় কিন্তু অনেকে ভোর থেকে তেলের জন্য অপেক্ষা করছিলেন এবং 6-7 ঘন্টা অনেকে অপেক্ষা করছেন, এবং সেটি নিয়ে কিন্তু গ্রাহকদের মধ্যে চরম একটা ভোগান্তি পরিস্থিতিতে রয়েছেন। আর জ্বালানি তেলের মজুদ ঠেকানোর জন্য কিংবা বাড়তি দাম ঠেকানোর জন্য বা পাচার ঠেকানোর জন্য জেলা প্রশাসকদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এবং অন্যদিকে এবার কিন্তু যে বিদ্যুতের সাশ্রয়ের জন্য কিন্তু এলাকা ভিত্তিক অভিযানে যাচ্ছে প্রশাসন, এবং সেই জায়গায় আজকে বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে প্রতিদিন ইফতারের পর থেকে রাত 11টা পর্যন্ত এলাকা ভিত্তিক অভিযান চলবে, এবং সেখানে আসলে যে দেখা হবে যে বিদ্যুতের কোনো অপচয় করা হয় কিনা বা আলোকসজ্জা বা এই ধরনের কোনো কিছু করা হয় না, সেটি আসলে যে নজর রাখা হবে। মামুন, বিকল্প জ্বালানি উৎসের খোঁজে বাংলাদেশ, আমরা যতদূর খবর পেয়েছি এখন পর্যন্ত ভারত থেকে বাড়তি 50,000 টন ডিজেল আনার পরিকল্পনা রয়েছে সরকার। রবিন, আর কোন উৎস থেকে আমরা আসলে না মামুন, যদি আসলে বলতে যাই যে সরকারের পক্ষ থেকে কিন্তু যে গত কয়েকদিন যাবতীয় আমরা যেটি দেখতে পাচ্ছি যে নানান উৎস বা বিভিন্ন সময় সরকারের নীতি নির্ধারকদের সঙ্গে যারা মানে বৈঠক করতে আসছেন তাদের সবার সঙ্গে কিন্তু জ্বালানি সহায়তার বিষয়টি নিয়ে আলাপ আলোচনা করা হচ্ছে। গতকাল ভারতীয় হাই কমিশনার মানে অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছিলেন, সেখানেও যেমন জ্বালানি সহায়তার প্রসঙ্গটি উঠেছে, ঠিক একইভাবে আজ কিন্তু চীনা
রাষ্ট্রদূত মানে অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন, সেখানে কিন্তু জ্বালানি সহায়তার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে এবং চীনের রাষ্ট্রদূত সাংবাদিকদেরকে জানিয়েছেন যে সেই জায়গায় চীন ইতিবাচক, এবং ভারতের পক্ষ থেকেও কিন্তু যে মানে নিশ্চয়ই আপনারা জানেন যে নুমালীগড় থেকে মানে উত্তরবঙ্গে যে পাইপলাইনের মাধ্যমে যে তেল আনা হয় এবং সেই জায়গায় বাড়তি 50,000 টন ডিজেল আনার একটি পরিকল্পনা সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে এবং আজও কিন্তু বাংলাদেশের জ্বালানি নিয়ে 2টি জাহাজ এসেছে। তো এই ছিল মামুন আমার কাছে সবচেয়ে। রবিন, আপনাকে ধন্যবাদ আলোচনায় অংশ নেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ মামুন। মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতি এবং জ্বালানি তেলের বর্তমান বিশ্ব বাজার ব্যবস্থা নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত ছিলেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন।